উৎসবে নয় পুজোয় থাকুন। ডক্টর প্লাসের পক্ষ থেকে সমস্ত দর্শক শুভানুধ্যায়ীদের জানায় শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, দেখছেন সিটিভিএন ডক্টর প্লাস করোনা সতর্কতা নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। অবশ্যই শুরুতে টিভির ওপারে বসে থাকা আমাদের অগণিত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলা, আজ মহাচতুর্থীর সিটিভিএনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমরা জানি পুজো মানেই উৎসব, পুজো মানেই আমরা জানি আনন্দ উচ্ছ্বাস আবেগ, কিন্তু এবছরের পরিস্থিতি আমাদের বাধ্য করেছে একটু নিয়ন্ত্রিত থাকতে। কিন্তু আমরা কতটা সচেতন থাকব সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। প্রথম দিন থেকে, মার্চের প্রথম থেকে আমরা এই স্টুডিও থেকে বারে বারে অনুষ্ঠান করেছি, আপনাদের সচেতন করার চেষ্টা করেছি, আমাদের সঙ্গে থেকেছেন ডাক্তারবাবুরা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো বারে বারে উঠে আসে যে এ রাজ্যের দুর্গ উৎসব হলে তার পরের পরিস্থিতি কি হতে পারে, কারণ এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা যথেষ্ট আশঙ্কা বাড়িয়ে তোলে, আশঙ্কিত করে। বিশেষজ্ঞরা বলছেন যদি আগের বছরের মতো, যে বছর আমরা পেরিয়ে এসেছি সেই বছরগুলোর মতো যদি দুর্গোৎসব হয়, সুনামি আসবে করোনার। কিন্তু আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতিটা কি, আমি ছোট করে দর্শক বন্ধুদের একটু অবগত করার চেষ্টা করব। কারণ আমরা জানি মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন যে এবছরের পুজো শুধু পুজো হবে, উৎসব হবে না, এবং ছোট বড় প্যান্ডেল মিলিয়ে 10 মিটার থেকে 5 মিটারের একটা দূরত্ব বলেছিলেন, এবং নো এন্ট্রি। প্রত্যেকটি পুজো মণ্ডপে দর্শনার্থীদের নো এন্ট্রি। ভার্চুয়াল দুনিয়ায় এবছর পুজো করতে হবে এমনটাই বলেছেন। জনস্বার্থ মামলা, কাদের স্বার্থ? জনস্বার্থ, আমার স্বার্থ, আপনার স্বার্থ, বাংলার প্রতিটা মানুষের স্বার্থ। সেই স্বার্থ নিয়ে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন, ঐতিহাসিক রায়। কিন্তু সেই রায়কে আমরা দুর্ভাগ্যের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ এ রাজ্য, সুপ্রিম কোর্টে দ্বারস্থ। এখন প্রশ্ন, এই পুজো, এই কটা দিন আমরা কিভাবে কাটাবো? ডাক্তারবাবুরা বলছেন নিজের দায়িত্ব নিজে নিন। আমি পরিসংখ্যান দিয়ে আলোচনায় ঢুকবো, কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে আজকে রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর রাজদীপ সাহা। ডক্টর রাজদীপ সাহাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। রাজদীপ বাবু, এই পরিসংখ্যান আমাদের যথেষ্ট উদ্বেগ বাড়িয়ে তুলছে। কি পরিসংখ্যান? 24 ঘন্টায় ঊর্ধ্বমুখী সংক্রমণ, কমছে সুস্থতার হার, রাজ্যে বাড়ছে উদ্বেগ বাড়ছে রাজ্যে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3992 জন। 24 ঘন্টায় আমরা সহনাগরিকদের হারিয়েছি আমাদের এই রাজ্যে 63 জনকে আমরা হারিয়েছি এ রাজ্যে। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এই পরিসংখ্যান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন পুজোর কয়েকদিন আগেই 4000 ছুঁই, সেই পরিসংখ্যান আমরা আজ দেখতে পাচ্ছি 3992, এবং এই পরিসংখ্যান পুজোর পর 9000, 10,000 ছাপিয়ে যেতে পারে। ডক্টর কুণাল সরকার বলছেন যে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ফুটি ফাটা চেহারা, কোনো পরিকাঠামো নেই, সাধারণ মানুষ যাবেন কোথায়? এবং সুস্থ হয়েছেন, একটা পজিটিভ দিক, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3272 জন, এবং মোট আক্রান্ত আমাদের এ রাজ্যে 3,25,028 জন। মৃত্যু হয়েছে, আমরা এ রাজ্যে মোট সহনাগরিককে হারিয়েছি 6119 জন। এই পরিসংখ্যান যথেষ্ট আমাদের উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিন রেকর্ড ভেঙে রেকর্ড করার ধারা অব্যাহত আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা দেশের পরিসংখ্যানের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে আমি আলোচনায় আসতে চাইবো এবছরের দুর্গাপুজো আমরা কিভাবে কাটাবো। আমরা বারে বারে অনুষ্ঠান করেছি, প্রতিদিন অনুষ্ঠান করছি, লাগাতার অনুষ্ঠানে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি, আপনি সাবধান থাকলে, আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার ভালো থাকবে। 2020-তে পুজো করুন, 2021-এ উৎসব করুন, আসছে বছর আবার হবে। এই জায়গা থেকেই আমাদের আলোচনা। ডক্টর সাহা রয়েছেন, ডক্টর সাহা আরও ভালো বলতে পারবেন। ডক্টর সাহা, এই পরিসংখ্যান উদ্বেগ জানায়। আমি এর আগের দিনই আপনার সঙ্গে এই স্টুডিওতে বসে অনুষ্ঠান করেছি, এই পরিসংখ্যান ছিল না, এই পরিসংখ্যান থেকে অনেকটা নিচে ছিল। আবার এই পরিসংখ্যান প্রমাণ করছে যে বিশেষজ্ঞদের যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু সত্যি হতে চলেছে। কি বলবেন? অবশ্যই আমরা যেটা আশঙ্কা করেছিলাম, এখন ডেইলি দেখতে পাচ্ছি যা কেস রেট বাড়ছে। আমাদের কিন্তু এখনও হাতে সময় আছে,
ভাবনা চিন্তা করতে হবে যে পুজোর সময় আমরা কোন দিকটা বেছে নেব। আমরা প্যান্ডেলে হপিং করব নাকি না বাড়িতে থেকে আমরা ভার্চুয়ালি পুজোটা দেখে সেটা এনজয় করব এই বছরের জন্যে। আপনি যেটা বললেন এইমাত্র হাইকোর্ট বলেই দিয়েছে যে 37,000 যে টোটাল আমাদের এখানে পুজো হচ্ছে স্টেটে, সেটা কি ছোট পুজো, তার প্যান্ডেল যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে 5 মিটার দূরে, আর হচ্ছে যেগুলি বড় পুজো সেখান থেকে 10 মিটার, এত দূরে পর্যন্ত কন্টেনমেন্ট জোন করে দেওয়া হয়েছে। অবশ্যই নো ভিজিটার্স, কেউ যেন ওই ভিজিটারটা ওখানে না ঢোকে পুজো মণ্ডপে। এই যে প্রসেসটা নিয়েছে বা পলিসিটা নিয়েছে সেটা কিন্তু খুব ভালো পলিসি। তাতে কি হবে, একজনের থেকে আরেকজনের ভাইরাস সংক্রমণটা অনেকটা ছড়াবে কম। আর আমরা জানি না এই সময়টায় এত কেস রেট বাড়ছে, কে অ্যাসিমটোমেটিক কে মাইল্ড সিমটোমেটিক। ধরুন একজন সামান্য একটা জ্বর হাঁচি কাশি সেটাকে গুরুত্ব দিচ্ছে না, সেও বাইরে বেরোবে পুজো মণ্ডপে ঠাকুর দেখতে। সে যদি অন্য কোনো সাধারণ ব্যক্তির সংস্পর্শে আসে আর যদি সেই ব্যক্তি মাস্ক না পরে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা হওয়ার অনেকটা চান্স আছে। সুতরাং আমরা বলবো এই সময়টাকে যদি ঠিকঠাক করে ভালোভাবে এই বছরটা ভালোভাবে কাটাতে গেলে অ্যাটলিস্ট আমরা বলবো এইবার পুজোর সময় একটু কম বেরোন, আর ভার্চুয়ালি আপনারা পুজোটা দেখুন। নানা রকমের তো পেপার আছে, মিডিয়া আছে, টিভি আছে, তাদের মাধ্যমে এইবার পুজোটা আপনারা এনজয় করুন। ডক্টর সাহা, আরও একটা তথ্য উঠে আসছে, এই রায়কে পুনর্বিবেচনার জন্য আবার আর্জি জানিয়েছে হাইকোর্টে ফোরাম ফর দুর্গা উৎসব কমিটি। আমাদের এই কলকাতার এই রাজ্যের ফোরাম ফর দুর্গা উৎসব কমিটি তারা আর্জি জানিয়েছে এই রায়কে আবার পুনর্বিবেচনা করা হোক। কিন্তু ডক্টর সাহা, একটা প্রশ্ন, এবছরের উৎসবটা যদি না হয় কি ক্ষতি হবে? ক্ষতি কিছু হবে না, লাভ কি হবে? অসংখ্য মানুষ প্রাণে বাঁচবেন। কি বলবেন আপনি? অবশ্যই দেখুন দুর্গাপুজো একটা ঠাকুর পুজো, তার পুজো হচ্ছে সাফিসিয়েন্ট, খুব ভালো, তাকে পুজো করুন, কিন্তু উৎসবটা কম করুন। এটাই হচ্ছে আমরা বারবার বলছি, আপনারা বাড়িতে যত খুশি বাড়িতে বসে এনজয় করুন। ওই পুজোর 4টে দিন, সপ্তমী অষ্টমী নবমী দশমী, বাড়ির লোকেদের সদস্যদের সঙ্গে খান, তারপর যাবতীয় যা টিভি দেখুন সব করুন, কিন্তু এই 4টে দিন একটু বাইরে বেরোতে কম। আমরা এতদিন বাড়িতে ছিলেন পুজোর 4টে দিন আপনি যদি ভার্চুয়াল মাধ্যমে পুজো দেখেন, এতদিন বাড়িতে থেকে আপনি যে সুফলটা পেয়েছেন, এতদিন বাড়িতে থেকে যে আমি ধরতে পারি পুণ্যটা অর্জন করেছেন, এই কদিন পুজো দেখতে যে আপনি পুরোটা ঘেটে করবেন না। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনাদের নমস্কার জানাই। বলুন। বলছি, আমার প্রশ্ন হচ্ছে এই কদিন আমরা কি করে থাকবো, মানে কোনো কিছু কি আমাদের এক্সট্রা কিছু করতে হবে? ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সিঙ্গুর। ঠিক আছে, এখন অবশ্যই যেটা আমরা বারবার বলে আসছি যে এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনার বাড়িতে সময় কাটান, আর খুব ভালোভাবে নিজের বাড়ির সদস্যদের সঙ্গে ভালো করে সময় কাটান, আনন্দ করুন, বাড়ির রান্না খান। এইটুকু এই সময়টা, এই বছরটার জন্য আমরা বারবার প্রে করছি সবাইকে, যাতে আপনারা বাইরে বেরিয়ে লোকেদের সঙ্গে কম মেলামেশা করবেন, ভাইরাসের সংক্রমণটা অতটা হবে না। কারণ আমরা জানি না ইন ফিউচার কী হতে চলেছে। অন্যান্য অনেক গবেষকরা কিন্তু বলেই দিয়েছে যে কেস রেট এই দুর্গাপুজোর পরে বাড়তে পারে যদি আমরা এখনই না প্রিভেনশনটা নেই। এবং দেশের পরিসংখ্যানের দিকে যদি আমরা নজর রাখি, এতক্ষণ আমরা আশঙ্কার একটা খবর দিলাম, কিন্তু উদ্বেগের একটা খবর দিলাম, কিন্তু দেশের পরিসংখ্যান যথেষ্ট স্বস্তি দিচ্ছে আমাদের। কি পরিসংখ্যান বলছে 3 মাস পর, গত 3 মাস পর দেশে দৈনিক মৃত্যু 600 কম মানুষ মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা যথেষ্ট কম। আমি এই স্টুডিওতে বসে অনুষ্ঠান করেছি, আমাকে পরিসংখ্যান দিতে হয়েছে গত 24 ঘন্টায় আক্রান্ত হচ্ছেন 81,000, 82,000, 90,000, এই পরিসংখ্যান দিতে হচ্ছে। কিন্তু আপনি বিশ্বাসও করবেন না, গত 24 ঘন্টার যে নতুন তথ্য উঠে আসছে যথেষ্ট আপনাকে স্বস্তি দেয়। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 55,722 জন, 55,000 ব্যক্তি আক্রান্ত হয়েছেন, স্বস্তি দিচ্ছে। এবং 24 ঘন্টায় আমরা হারিয়েছি 579 জনকে দেশ জুড়ে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে? আমাদের রাজ্যের যদি সংক্রমণের পরিসংখ্যানটা আমরা দেখি এবং সংক্রমণের হার যদি দেখি, 24 ঘন্টায় আমাদের রাজ্যে সংক্রমণ হচ্ছে 9.15%। যে টেস্ট হচ্ছে, সার্বিক যে টেস্ট হচ্ছে গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে 9.15% ইতিমধ্যেই আক্রান্ত হচ্ছেন। কিন্তু দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে যে পরিসংখ্যান উঠে আসছে
টেস্ট হচ্ছে, সেখান থেকে সংক্রমণের হার উঠে আসছে 6.48%। স্বভাবতই আপনার কাছে দুটো ছবি পরিষ্কার, দুটো ছবি পুরোটাই পরিষ্কার যে দেশের তুলনায় আমাদের রাজ্যের পরিস্থিতি কি। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমি ডক্টর স্যারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ আপনি সরাসরি হ্যাঁ কথা বলছি, বলছেন। বলছি স্যার যে আমার লাস্ট 29 সেপ্টেম্বর আমার হাজবেন্ডের করোনা টেস্ট হয়েছিল, হাজবেন্ড এবং ছেলের। তো ছেলের বয়স 21 বছর এবং হাজবেন্ডের বয়স 60। তো দুজনেরই টেস্ট হয়েছিল, দুজনের টেস্ট পজিটিভ এসেছিল। তো যথারীতি আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তো 14 দিন পর টেস্ট করে হাজবেন্ডের নেগেটিভ চলে এসছে, কিন্তু ছেলের আবার পজিটিভ চলে এসছে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে দুটোই স্যার, যে যেহেতু ছেলের নেগেটিভ পজিটিভ এসছে, তো এখন আমাকে আবার নতুন করে কি করতে থাকবে এবং ওর কি করণীয়? কারণ ও তো আবার হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছে, যেহেতু পজিটিভ এসেছে দেখে ঘর থেকে বেরোচ্ছে না, কিছু করছে না। কিন্তু হাজবেন্ড এখন নর্মাল ঘরের মধ্যেই আছে, বেড রেস্টেই আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হাজবেন্ড কতদিন পর অফিস জয়েন করতে পারবে? ওনার একটু মাঝে মাঝে চেস্ট পেন হচ্ছে, একটু আগে পিছিয়ে, মানে বুকের পিছনের দিকে এবং সামনের দিকে। সেটা কোনো ভয়ের কোনো কারণ নেই তো? আর খাদ্য খাওয়া যতটা হাই প্রোটিন দেওয়া, ততটা হাই প্রোটিন আমরা দিচ্ছি আমি। হ্যাঁ, তো এখন আমার কি করণীয় স্যার, আমার ছেলের ক্ষেত্রে না হাজবেন্ডের ক্ষেত্রে? প্লিজ যদি বলেন। ঠিক আছে, আপনার হাজব্যান্ড পজিটিভ ছিল, এখন নেগেটিভ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা হাসপাতালে যখন কোনো পজিটিভ পেশেন্টকে নেগেটিভ করে যখন রিপোর্টটা, বা এমনিতেও রিপোর্ট সেকেন্ড টাইম করতে হয় না, একটু ভালো হয়ে গেলে যখন ছেড়ে দেওয়া হয় 10 দিন পরে, তখন দেখবেন প্রেসক্রিপশনে লেখাই থাকে যে আরও 2 সপ্তাহ বাড়িতে ভিটামিন খেতে। কারণ ওই সময়টা কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনের পরে আমাদের বডি পাওয়ারটা, ইমিউনিটি পাওয়ারটা অনেক কমে যায়। তাই জন্য ভিটামিনটা অ্যাড করতে বলা হয়। ভালো রকম বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। তাই জন্য বলে আরে 2 সপ্তাহ একটু দেখুন, তারপরে উনি জয়েন করুন। আর যদি মনে হয় না ওনার দেহে শক্তি আছে, বেরোতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, উনি নেগেটিভ আছেন, উনি জয়েন করতে পারেন। এবার আপনার ছেলের ব্যাপারটা কী হয়েছে, প্রথমে পজিটিভ ছিল, সেকেন্ড টাইম পজিটিভ হয়েছে আবার। এবার ব্যাপারটা হচ্ছে, দেখা গেছে অনেক জায়গায় যে অনেক সময় দেখা গেছে যে এই যে ইনফেকশানটা যখন হয় কোভিড-19, ফার্স্ট টাইম যদি পজিটিভ হয়, সেকেন্ড টাইম কিন্তু 3 মাস পর্যন্ত একটা বডিতে ভাইরাসটা ক্যারি করতে পারে কিছু কিছু সংখ্যক। আমরা বলি যে কোনো মাইল্ড টু মডারেট ইনফেকশানে 14 দিন পর্যন্ত, 2 উইকস পর্যন্ত ভাইরাসটা থাকে তার নাকে বা আমার নেজোফ্যারিংসে। এবার ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এটা কিন্তু প্রলং করতে পারে 3 মাস। সুতরাং আমার ভাবতে হবে ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি থাকে কিন্তু 9 দিন পর্যন্ত। সুতরাং কোনো চিন্তা নেই, যদি উনি আরেক কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকুন, যদি মনে হয় যে সেকেন্ড টেস্ট করবেন, ডাক্তারবাবু পরামর্শ নিন, নেগেটিভ হলে তারপর উনি বাইরে বেরোন। আর না হলে যদি ওনার কোনো উপসর্গও এই সময় থেকে যায়, আরও জ্বর কাশি, অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিয়ে তাকে ট্রিটমেন্ট করান। একবারই তাই। এবং সবথেকে একটা বড় প্রশ্ন, প্রত্যেকের প্রশ্ন, এবং সাধারণ মানুষ বারে বারে SMS করছেন, বারে বারে জানতে চাইছেন একটাই কথা, যে ভ্যাকসিন, আমাদের দেশে ভ্যাকসিনের একটা বার্তা এসেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, যে ভ্যাকসিন কিন্তু একটা 3য় পর্যায়ে রয়েছে এবং 2টি 2য় পর্যায়ে রয়েছে ট্রায়ালে। এবং প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে ভোটে আমরা জানি EVM থেকে শুরু করে এবং যুদ্ধকালীন তৎপরতায় আমাদের যখন রাজ্যে, আমাদের দেশের মধ্যে কোনো রাজ্যে যখন ঝড় বৃষ্টি বা ভূমিকম্পর মতো ঘটনা ঘটে, দুর্যোগে যেভাবে আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করি, ঠিক সেভাবে দেশের প্রতিটি প্রান্তে একই সময়ে, একই দিনে বা একইভাবে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য তার উপর কাজ শুরু করেছে। ICMR, আমাদের দেশের যে স্বাস্থ্য মন্ত্রক, তার নির্দেশ অনুযায়ী রাজ্য কাজ শুরু করেছে। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, কবে আসছে ভ্যাকসিন এলে কি সুবিধা হবে এবং সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন? ডাক্তারবাবু আমার থেকে আরও ভালো বলতে পারবেন এবং অসংখ্যবার বলেছে। আমি আরও একবার আপনাদের শোনানোর চেষ্টা করব। ডক্টর সাহা, ভ্যাকসিন ইতিমধ্যেই আসবে, আমরা প্রত্যেকেই আশ্বস্ত করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই ভ্যাকসিন কতটা উপকৃত হবেন মানুষ এবং কবে পাবেন? অবশ্যই খুব ভালো যদি ভ্যাকসিনটা আসে, কারণ এখনও পর্যন্ত কিন্তু বহু ভ্যাকসিন আমাদের স্টেজ 2-3 ট্রায়ালে করতে গিয়ে আবার ফিরে এসছে, কারণ অনেক রকমের উপসর্গ দেখা গেছে, তার অ্যাডভার্স এফেক্ট দেখা গেছে। সুতরাং যদি ভ্যাকসিনটা তৈরি হয় ঠিকঠাক করে, সেটা হাইলি পোটেন্ট থাকে, বডিতে ভালো অ্যান্টিবডি তৈরি করতে পারে। নাম্বার 3 হচ্ছে যদি কোনো কমপ্লিকেশন না করে, সেই ভ্যাকসিনটা কিন্তু আমরা স্বীকৃতি পাবে। আর অবশ্যই
এটাও বলা হয়েছে যে কাদের কাদের প্রথমে আগে দেওয়া হবে, যারা কিনা ফ্রন্টলাইন ওয়ার্কার, যাদের কিনা বয়স 65-র বেশি, তার সঙ্গে কোমরবিড ইলনেস আছে, দে শুড গেট ফার্স্ট প্রায়োরিটি। কারণ মনে রাখতে হবে এই ভ্যাকসিনটা আসলেই যে কোভিড-19 চলে যাবে এমন কোনো ব্যাপার নয়। এর আগে বহু ইনফেকশন হয়েছে, তার ভ্যাকসিন এখনও পর্যন্ত আছে, কিন্তু সেই ইনফেকশনে কিন্তু লোক এখনও পর্যন্ত মারা যাচ্ছে। সুতরাং কোভিড-19 ভ্যাকসিন আসা মানে আমি কোভিড-19 মুক্ত যাবো এরকম কোনো মানে হয় না। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সুখদেব বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। সুখদেব মন্ডল। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ আমি বজর পূজারি থেকে বলছিলাম যে আমাদের এই যে টিভি চ্যানেলে, সিটিভিএন চ্যানেলে যেটা দেখাচ্ছেন আপনারা লাইভটা, আপনার বাড়ির টিভিটা মিউট করুন। আপনি যদি আপনার কথা আপনার বাড়ির টিভিতে শুনতে চান, আপনি শুনতে পারবেন না। তাহলে আপনি বাড়ির টিভিটা মিউট করুন, তারপর কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ডটা কমাচ্ছি। হ্যাঁ একদম মিউট করে দিন। আচ্ছা বলুন এরপর। আমি বলছিলাম যে এই যে আপনারা দেখাচ্ছেন করোনা ভাইরাস নিয়ে পুজোটা এই মুহূর্তে কোর্ট থেকে যে রায়টা দিয়েছে, ওই রাতে আমরা একমত ওই রায়তে। কেননা এই জিনিসটাকে যত আমরা অ্যাভয়েড করে চলবো, যত মেনে চলবো, তত আমাদের মানুষের পক্ষে উপকার, মানে আমাদের পক্ষে উপকার। পুজোটা বড় কথা নয়, পুজোটা আজকে হয়তো এবছরটা আমরা ঠিক মতো মানে দেখতে পেলাম না, ঘুরতে পারলাম না, তাহলে ওটা নিয়ে আফসোস করলে হবে না। কেন বেঁচে থাকলে আগামী দিনে আরো বছর আমরা ভালোভাবে ঘুরতে পারবো এবং আনন্দও করতে পারবো। সুতরাং কোর্টের রায়টা আমার মনে হয় একদম সঠিক। আর কিছু বলবেন? না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একবারই তাই অসংখ্য মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সমর্থন করছেন এই রায়কে। অবশ্যই একদম সমর্থন করার মতনই রায়, ঐতিহাসিক রায়, বাংলার মানুষকে বাঁচানোর রায়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্ট যাচ্ছে। অধিকার রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। এবং এই যে এ কোর্ট সে কোর্ট যাওয়া হচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, একটা বিরাট অঙ্কের পরিমাণ টাকা খরচ হয়। এবং সেই খরচ কিন্তু সাধারণ মানুষের যে কর, ট্যাক্স, সেই টাকা মানুষকে বুঝতে হবে। মানুষের টাকায় মানুষের ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মিসেস মজুমদার বলছি যাদবপুর থেকে। বলুন। হ্যাঁ বলছি, আমার একটা জিনিস জানার আছে। সচেতনতার তো খুবই অভাব আমরা চারিদিকে দেখতে পাই। ধরুন আমার মুখে মাস্ক আছে, কিন্তু আমি যার সাথে কথা বলছি উনি মাস্ক ব্যবহার করছেন না। এই ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? ঠিক আছে, বুঝেছি। এবারে একটা স্টাডি হয়েছিল যে দুজন মানুষ পাশাপাশি বসে, যাদের দুজনের মানুষের যদি মাস্ক নেই, যদি একজন পজিটিভ হয় সেখান থেকে কিন্তু চান্স প্রায় ধরে রাখুন 80 to 90%। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু একটা বডির ইমিউনিটি পাওয়ার প্লে করে। এবার ধরুন একজনের মুখে মাস্ক আছে, আরেকজনের মুখে নেই, সেই ক্ষেত্রে কিন্তু তাও আপনি যদি মাস্ক পরে থাকেন, যদি ভালো কোয়ালিটির মাস্ক পরে থাকেন, অনেকটাই আপনি সুরক্ষিত থাকবেন। আর যদি আপনি সিঙ্গেল লেয়ার যেগুলি কাপড়ে কটন মাস্ক পরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোনো আপনাকে সেটা ভরসা দেবে না, আর আপনাকে কোনো প্রোটেক্ট করবে না। যে কোনো সময় কিন্তু ভাইরাস ইনফেকশন হয়ে যেতে পারে। যদি আপনার অপোজিট সাইডে যে বসে আছেন তার যদি কোভিড-19 পজিটিভ হয়ে থাকে, আইদার সিমটোমেটিক অর অ্যাসিমটোমেটিক, সেক্ষেত্রে আমরা বলবো আপনি সবসময় যখন বাইরে বেরোবেন মাস্ক পরে বেরোবেন, অনেকটাই সুরক্ষিত থাকবেন। সেটা অ্যাটলিস্ট 3 লেয়ার মাস্ক অথবা আমরা N95 মাস্ক। একদমই তাই। আজকের দিনে এসে দাঁড়িয়েও প্রায় 6 মাসের উপর আমরা অনুষ্ঠান করছি। এই দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের খুব ভালো লাগছে যে দর্শক বন্ধুরা ফোন করছেন, আজও জিজ্ঞাসা করছেন মাস্ক কীভাবে পরবো বা মাস্ক পরার কী নিয়ম রয়েছে, মাস্ক না পরলে কী হবে। সত্যি আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত, কারণ এই জায়গা থেকে মানুষকে আমরা সচেতন করতে পারছি। কিন্তু যারা অসচেতন রয়ে যাচ্ছেন, সংখ্যাটা খুব কম, সংখ্যাটা খুব কম, কিন্তু সেই সংখ্যাটাই বাকি মানুষদের বিপদ ডেকে আনছে। আমরা বলতে বাধ্য হচ্ছি। আজ সকালে আপনি বিশ্বাস করবেন না, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের যে চ্যানেলগুলি রয়েছে সেখানে আমরা পুজো লাইভ করছি, সেখানে আমাদের দেখতে হচ্ছে ইতিমধ্যে একটা মহামান্য কোর্ট রায় দিয়েছে। পুজো কমিটি সেই রায়কে কিভাবে দেখছে তার জন্য আমরা লাইভ শুরু করছি, কিন্তু তার পাশ দিয়ে অসংখ্য মানুষ যাচ্ছেন, মুখে মাস্ক নেই। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই ছবি দেখতে হয়েছে। সার্বিক ছবি আমরা দেখিয়েছি যে গত রবিবার গিয়েছে, পুজোর আগে রবিবার, সেই রবিবারে মানুষের ভিড়
নিউ মার্কেট, হাতিবাগান, মানুষের ভিড়, মুখে মাস্ক নেই। প্রশ্ন করলে উত্তর, আমার কিছু হবে না, মাস্ক আনতে ভুলে গেছি। ঠিক মানে কোভিডের 1 মাসের মধ্যে যে উত্তরগুলো আমরা পেতাম বিভিন্ন বাজার থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে, সেই উত্তর আজও ফিরে আসছে, আজকের দিনে। খুব খারাপ লাগে যখন এই ঘটনা বারে বারে সামনে আসে। এরপর যে বিষয়ের উপর নজর রাখবো তা হলো অঞ্জলি। পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য প্রত্যেকেই মুখিয়ে থাকেন। আমরা বারে বারে আলোচনা করার চেষ্টা করেছি, এখান থেকেই ডক্টর সাহা বলেছেন। কিন্তু রায়ের পর এটা পরিষ্কার, আপনাকে যদি অঞ্জলি দিতে হয় এবছর, আপনি যদি পুজো উদ্যোক্তা, যারা পুজো ক্লাবকর্তা, তাদের 20 থেকে 25 জনের লিস্টে না থাকেন, তাহলে আপনাকে এবছরের অঞ্জলিটা ভার্চুয়াল মাধ্যমেই দিতে হবে। এটা একদম পরিষ্কার হয়ে গেছে। ডক্টর সাহা কিছুদিন আগে এখান থেকে বলেছেন ভার্চুয়াল মাধ্যমে দেওয়াটা সব থেকে ভালো, যদি আপনার মন না মানে তাহলে আপনি সমস্ত সুরক্ষা নিয়ে যেতে পারেন। কিন্তু সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট এবং অসংখ্য মানুষকে বাঁচিয়ে দিয়ে গেছে এই রায়। ইতিমধ্যে অনেকে বলছেন। ডক্টর সাহার কাছ থেকে আরও একটু ভালোভাবে জানার চেষ্টা করব এই বছরের অঞ্জলি। তাকে নিয়ে অনেক মানুষের একটা একদম যে এবছরের অঞ্জলিটা আমি কিন্তু পুজো মণ্ডপে যেয়ে দেবো, যা হোক না হোক, কিন্তু রায়ের পর কিন্তু পুরো ছবিটা চেঞ্জ হয়ে গেছে। কি বলবেন? অবশ্যই দেখুন, একটা দুর্গাপুজো সেন্টিমেন্টাল ব্যাপার, আবেগপ্রবণ। এটা আমাদের ভারতের সাধারণ একটা ধর্মের উৎসব। সুতরাং মানুষ চাইবে যে মাকে একবার অঞ্জলি দেওয়ার জন্যে। সেটা আমরা বলছি যে এই বছরটা যে হাইকোর্ট যে রায় দিয়েছে যে মিনিমাম 25 জন তারা কিনা মানে পুজো মণ্ডপে আর প্যান্ডেলে ঢুকতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই সময়টা যদি আমরা আগেও বলেছি অল্টারনেটিভভাবে যে আমরা যদি ভার্চুয়ালে দিয়ে দিই অঞ্জলিটা, অথবা মায়ের নাম করে যদি আমরা সেটা জপও করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জনসাধারণরা বেঁচে যাবে। সেক্ষেত্রে আপনার প্যান্ডেলে যেতে হচ্ছে না, আমাদের ইনফেকশনের চান্সটা একজনের থেকে আরেকজনের ছড়াবেও কম। সুতরাং এই বছরটা আপনারা অনেকটাই করোনামুক্ত ইন ফিউচার হবেন। কিন্তু আমরা যে এখন দেখুন অনেক পরিসংখ্যান, এইমাত্র বলছিলেন সন্ধ্যবাবু যে ডেইলি কিন্তু আগের থেকে অনেকটা কেস নাম্বার কমছে, কিন্তু এখন এই পুজোর সময় যদি এরকম একটা অ্যাটাক হয়ে যায় যে একটা বিপুল পরিমাণে কেসের বেড়ে যায়, সেই আগের মতো আমরা কিন্তু ধরে রাখতে পারবো না। অবশ্যই এখন এক এক দিনে গেছে 97, 98, 1 লাখ পর্যন্ত পার ডে পজিটিভ হচ্ছে। এখন দেখুন অনেকটাই কম, সেটাকে আমরা একটু কন্ট্রোলে রাখি, দেখবেন আর হয়তো যদি এরকম কন্ট্রোল নিজে আরও মানুষ এখন অনেক সচেতন হয়েছে, তো আরও সচেতন হয়, এটা দেখবেন পার ডেলি আরও কমে যাবে, 30,000, 35,000, 20,000-এ নেমে যাবে। আস্তে আস্তে গ্রাফ আমরা নামাতেই হবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের হাতে ভ্যাকসিন আসুক কি না আসুক, আমরা নিজের প্রোটেকশন নিয়ে আমাদের যে কার্ভটা সেটাকে নামাবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। একদমই তাই, এবং সেটাই মূল উদ্দেশ্য প্রত্যেকটা নাগরিকের হওয়া উচিত। আমাদের দেশে যেমন পরিসংখ্যানটা একের পর এক কমছে, যেভাবে উঠেছিল ঠিক কমছে, আমাদের রাজ্যের পরিসংখ্যানটা সেটাই করতে হবে, সেটাই উদ্দেশ্য হওয়া উচিত। আদর্শ নাগরিক হিসাবে সেটাই উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু সেটা কি প্রত্যেকের মনে, প্রত্যেকের ভাবনায় আসছে? আমার মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যেই পুজো উদ্যোক্তারা, আমরা যেটুকু সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে যেটুকু জানতে পাচ্ছি, অনেক পুজো উদ্যোক্তা বলছেন আমরা মানি না, আমরা এই রায়কে মানি না, পাত্তা দিচ্ছি না, কারণ আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে। এই রায় যদি আগে আসতো আমরা ভেবে দেখতাম। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, সবার থেকে মূল্যবান মানুষের প্রাণ, আমাদের দেশের অর্থনীতি, গোটা বিশ্বজুড়ে অর্থনীতি থমকে ছিল লকডাউনের জেরে। কিসের জন্য? মানুষের প্রাণের জন্য। সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস মানুষের প্রাণ, তার সঙ্গে ছিনিমিনি খেলা যায় না। সাধারণ মানুষকে বুঝতে হবে, এগিয়ে আসতে হবে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, বলুন। আমি অভিজিৎ ঘোষ বলছি ব্যারাকপুর থেকে। বলুন। হ্যাঁ, আমি অভিজিৎ ঘোষ রয়েছি। বলুন, শোনা যাচ্ছে, আপনি সরাসরি কথা বলছেন এই মুহূর্তে। হ্যাঁ, বলছিলাম যে স্যার, মানে প্রথমে আমাদের এখানে দেখা যাচ্ছিল যখন লকডাউন শুরু হয়েছে, তখন মানে হসপিটালেই যাদের করোনা হচ্ছে তারা ট্রিটমেন্ট করছিল। তবে এখন দেখা যাচ্ছে আমাদের এই চারপাশে বেশিরভাগ যাদের করোনা হচ্ছে, পজিটিভ ধরা পড়ছে, তারা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করছে। সেইটা মানে একটা ভয়ের ব্যাপার যে ওরা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করছে, তাদের আবার বাড়ির লোকেরা আবার পুজোতে বেরোচ্ছে। তো এইটা নিয়ে আমি কি জানতে চাইছিলাম যে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করাটা কতটা বিজ্ঞানসম্মত? ডাক্তারবাবু কিছু প্রশ্ন? না, বুঝেছি কোশ্চেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি,
প্রতিনিয়ত গাইডলাইন্স চেঞ্জ হচ্ছে, সেই গাইডলাইন্স অনুযায়ী ট্রিটমেন্ট করতে হচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে অবশ্যই যদি এরকম, কারণ এটা নোবেল ভাইরাস, নতুন ভাইরাস, কার কী কমপ্লিকেশনস হবে সেটা জানা যাচ্ছিল না প্রথম দিকে। এবার যখন ভাইরাস আমাদের জানা গেল যে এইগুলি করতে পারে, তখন পুরো আমার সিমটমসগুলোকে আমি আলাদা করে দিলাম। কেউ হয়তো অ্যাসিমটোমেটিক, কেউ মাইল্ড সিমটোমেটিক, কেউ ইন্টারমিডিয়েট, কেউ সিভিয়ার। এবার হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করা আছে। তাই জন্যই বলা হয় এখন আমাদের এই দেশে বা এই রাজ্যে এক নম্বর হচ্ছে বেডের তো অবশ্যই অভাব আছে, সেটা সরকার দেখছেন যে বেড যাতে বাড়ানো যায়। তার মধ্যেও আমাদের কিন্তু সচেতন হতে হবে। আমাদের যদি এরকম খুব কম ইনফেকশন থাকে বা আমি অ্যাসিমটোমেটিক বা সামান্য একটা ইনফেকশন, সেক্ষেত্রে আমরা বলছি বরাবরই বাড়িতে থাকুন, যে সমস্ত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলি খান। কারণ আমরা বারবার বলেছি এর কিন্তু সুস্থ ধারা অনেক বেশি। এমন কোনো এইটা কোনো এমন ভাইরাস নয় যে হাইলি মর্টাইল, মাত্র হচ্ছে আপনার 2.8 to 3% আর 4% মতো মর্টালিটি রেট। তো এটা বাড়িতে বসে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু যদি এই সময়টা ট্রিটমেন্ট করার সময় আপনার কোনো কমপ্লিকেশন হয়, শ্বাসকষ্ট হয় বা অন্যান্য কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে। তাই জন্য এই গাইডলাইনের চেঞ্জের জন্যই আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা, যেই গাইডলাইন চেঞ্জ হয়েছে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা চেঞ্জ হয়েছে। এই ভাইরাসের সবথেকে ক্ষতিকারক দিক এবং সবথেকে আতঙ্কের দিক হচ্ছে ছড়িয়ে পড়াটা। আমরা দেখেছি মৃত্যুর পরিসংখ্যান যথেষ্ট কম, সুস্থ হচ্ছেন মানুষ, বাড়িতে ফিরে আসছেন, কিন্তু ছড়িয়ে পড়ার পরিসংখ্যানটা আমাদের ভাবাচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষকে টাচ করছে। এবং আরও একটা জিনিস ভাবতে হবে, যখন একটা ভাইরাস টাচ করছে, আপনার কোনো রোগ হচ্ছে, আপনার শরীরের যে বডি স্ট্রাকচার সেখানে ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎ আপনার ক্ষতি হচ্ছে, কারও ক্ষতি হচ্ছে না। কোনো প্রশাসনিক আধিকারিকের ক্ষতি হচ্ছে না, কোনো প্রশাসনিক প্রধানদের ক্ষতি হচ্ছে না, কারও ক্ষতি হচ্ছে না। বিশ্বাস করুন, ক্ষতি হচ্ছে আপনার, সেটা বুঝতে হবে। এবং সবথেকে বড় একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে, যদি এই রায় না আসতো হাইকোর্টের, কলকাতা পুলিশ থেকে শুরু করে প্রশাসনের একটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভিড় নিয়ন্ত্রণ। সেটা কি সম্ভব হতো? এবং এই রায়ের পর যে ভিড় হবে না তারও কোনো গ্যারেন্টি নেই, কারণ 10 মিটার থেকে 5 মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু রাস্তায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় মানুষের ভিড়, বিভিন্ন রেস্তোরাঁয় ভিড়, এই ভিড়গুলো তো আটকে রাখা যাবে না। এই ভিড় সম্পর্কে চিকিৎসকরা কী ভাবছেন? তাহলে এই রায় এলো, এই রায় যে পুজো মণ্ডপগুলিকে যেমন আটকে দিল, সাধারণ মানুষকে রাস্তা থেকে বের হওয়া থেকে আটকাতে কি পারলো? এখানেও কি ব্যবস্থা নিতে হতো? চিকিৎসকরা আরও ভালো বলতে পারবেন। ডক্টর সাহা আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সাহা, এটা একটা সবথেকে বড় প্রশ্ন, ভিড়। আমরা জানি বাঙালি হুজুগে বাঙালি, মানুষ বেরোবে, এত সচেতনতার বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি, প্রশাসনিক যারা রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা দেওয়ার চেষ্টা করছেন, সেই ভিড় কি নিয়ন্ত্রণ হবে? আপনার ব্যক্তিগত মত কি? দেখুন, মানুষ অবশ্যই আপনি যেটা বললেন আবেগপ্রবণ, এই সময়টা বাইরে বেরোবেই, ভিড় হবেই। ধরুন মণ্ডপে ভিড় হচ্ছে না, রাস্তায় ভিড় হবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই, যে আমাদের যারা পুলিশ কর্মীরা আছেন বা সিভিক ভলেন্টিয়াররা আছে, তাদের কিন্তু আরোভাবে নাম্বার অফ তাদের অ্যাকাউন্ট নাম্বার বাড়াতে হবে তাদের অ্যামাউন্টে, তারা যেন ভিড়টাকে সামলাতে পারে। কারণ মনে রাখতে হবে, এই মাত্র আপনি যেটা বললেন, এটা ছড়ানোর ব্যাপার, ভাইরাসটা খুব তাড়াতাড়ি ছড়াতে পারে। সেইটাকে আটকানোর জন্যে আমরা বলবো আপনারা সচেতন হন, আপনারা বাইরে বেরোবেন না, আর যারা বেরোচ্ছে তাদেরকে ঠিকঠাক কন্ট্রোল করার জন্যে যারা আছেন পুলিশকর্মী প্লাস সিভিক ভলেন্টিয়ার, তারা যেন তৎপর হোক। একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি রয়েছি শুভজিৎ সাঁতরা, বিধাননগর থেকে। বলুন। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে প্রথমে নমস্কার জানাই। নমস্কার আপনাকে, বলুন। হ্যাঁ, বলছিলাম এই লোকাল ট্রেন তো আমাদের এখানে 6-7 মাস ধরে বন্ধ। আমি বলতে চাইছিলাম, বাসে যাত্রীর সংখ্যা যে পরিমাণে বাড়ছে, ভিড় যতটা বাড়ছে, লোকাল ট্রেনটা যদি চালু করা হয় আমার মনে হয় একটু মানে বাসে যাত্রীর সংখ্যাটা আগের তুলনায় একটু কমবে। তা সেই ক্ষেত্রে কি করোনা কি আবার বেড়ে যাবে লোকাল ট্রেন চালু করলে? আর কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন রয়েছে যে আমরা কি মানে ধরুন সন্ধ্যাবেলায় না বেরিয়ে আমরা কি মানে ধরুন দুপুর বেলাটা মানে এরকম টাইমে কি আশেপাশে বেরিয়ে মানে বিভিন্ন গাইডলাইন মেনে কি ঠাকুর দেখতে বেরোতে পারি? ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই তো? না না, আপনি শুনতে থাকুন, উত্তর নেব আপনার প্রশ্নে। ডক্টর সাহা।
দেখুন, এখন যদি লোকাল ট্রেন চালানো হয় তাহলে বুঝতে পারছেন তো কী ভিড় হবে। এবার কেউ জানে না তারা কী স্ট্যাটাসে আছে, কারণ অসংখ্য মানুষের দেখা গেছে তারা অ্যাসিম্পটোমেটিক ঘুরে বেড়াচ্ছে, টেস্টিং করাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। তারপরে আপনি ধরুন একটা ট্রেনে উঠলেন, আপনার মাস্ক ওই ভিড়ে উড়ে চলে গেল, এবার আপনি মাস্ক নেই, পড়ে গেল নিচে, আপনি আর ইউজ করতে পারছেন না। এবার তার বুঝতে পারছেন আপনি বহু লোকের সংস্পর্শে আসছেন, সেখান থেকে আপনি ইনফেকশনের চান্স বেড়ে যাবে। এই জন্যই এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানো হচ্ছে না, কারণ এত ভিড়, আর এটা একজনের থেকে আরেকজনের খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি, আপনার করোনা ভাইরাস কিন্তু দিনক্ষণ মেরেবে বা কখন কোন টাইমে আসবে না। ভাইরাস সবসময় বাইরে আছে, বডি এনভায়রনমেন্টে আছে, আমার সারফেসে আছে, তার সঙ্গে সঙ্গে মানুষের দেহে আছে। আপনি দুপুরবেলা বেরোলে যে সেফ থাকবেন, রাত্রিবেলা বেরোলে সেফ হবে এরকম না। আপনাকে এমন একটা সময় বাঁচতে হবে যখন লোকের সমাগম কম, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আপনার ওই দুপুরবেলা, বিকেলবেলা, সকালবেলা, ভোরবেলা কম থাকে এরকম মানে হয় না। একদমই তাই। এবং দিনক্ষণ দেখে যেমন ভাইরাস আসে না, তেমনি আপনাকে সতর্ক থাকতে হবে সব সময়। আপনি পুজোটা এবছর যদি না দেখেন, মানে পুজো দেখুন, বাড়িতে দেখুন, ভার্চুয়াল দুনিয়ায় দেখুন, আপনি বাড়ির বাইরে বেরিয়ে সশরীরে পুজো মণ্ডপে গিয়ে, বাইরে ঘুরে, রেস্তোরাঁয় খেয়ে যদি পুজোটা এবছরের উৎসবটা উপভোগ না করেন, আমার মনে হয় মহাভারত অশুদ্ধ হবে না। উপকারটা কি হবে? আপনি এই সংক্রমণের আশঙ্কা যেটা ছিল সেই জায়গাটা থেকে আপনি মুক্তি পাবেন, সেই জায়গাটা থেকে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। এখন সবথেকে বড় আরও একটা প্রশ্ন, যে আমরা কেনাকাটা করে ফেলেছি বাড়িতে সমস্ত নতুন জামা কাপড়, অনেকেরই এবছর জামা কাপড় হয়নি, কারণ এটা আমাদের বাস্তবটা, কঠিন বাস্তবটা মানতে হবে, কারণ অনেকের আর্থিক সঙ্গতি এবছর নেই। কিন্তু যাদের হয়েছে তারা বলছেন যে রায়টাই থাকুক, আমি আমার পুজো মণ্ডপ থেকে ঘুরে আসবো, পাড়ার পুজো থেকে, এবং সেলফি নেব, বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। এই যে তরুণ প্রজন্ম রয়েছে, তাদেরকে ডক্টর সাহা ব্যক্তিগতভাবে কী বার্তা দেবেন? দেখুন, এই বছরটা আমরা প্রতিবারই বলছি যে এই বছরটায় আপনারা উৎসবটা কম করুন, কারণ আপনার ধরুন তরুণ প্রজন্ম কার পজিটিভ হয়ে আছে, কে অ্যাসিম্পটোমেটিক, কেউ আপনারা কিন্তু জানেন না। সেক্ষেত্রে আমরা বলবো এই বছরটা বাইরে বেরিয়ে আনন্দটা কম, ভিড় এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই আপনি কোথায় ঢুকবেন, যদি এই হাইকোর্টের রায়টা যদি মেনে যায়, ঠিকঠাক হয়ে যায়, তাহলে তো আপনি পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না। আর তার সঙ্গে সঙ্গে আপনি যে বাইরে রেস্তোরাঁয় আপনি খেতে যাবেন, দেখে শুনে খাবেন, যেখানে ভিড় সমাগম সেখানে একদম অ্যাভয়েড করুন। এবং অনেক জায়গায় এমনও রেস্তোরাঁ আছে যেখানে ওপেন এয়ারে আছে, সেগুলিকে আপনি মেনে চলুন। যদি সেখানে বসতে পারেন অনেক দূরে গ্যাপে ডিস্টেন্স মেনটেন করে, তাহলে ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু চান্স হয়ে থাকে, কারণ কে রান্না বানাচ্ছে, কে তৈরি করছে, কে ফুড সার্ভ করছে, তার কি মাস্ক পরে আছে কি না, সব জিনিস আপনাকে ভাবতে হবে। কারণ আপনি সচেতন হলেই কিন্তু আপনার ইনফেকশনটা আপনার দেহে আসবে না। কারণ মনে রাখবেন, এই দুর্গাপুজোর আনন্দের জন্যে আপনি যদি ইন ফিউচার পজিটিভ হয়ে পড়েন, আপনার ফ্যামিলি মেম্বার যদি থাকে, সেই বাড়িতে অনেকেই পজিটিভ হয়ে যাবে। আপনার একার আনন্দের জন্য বাড়ির 4-5 জনের সদস্য পজিটিভ হয়ে যাবে। তাই আমরা বলছি আপনি আনন্দ করুন, বাড়িতে মজা করুন, টিভিতে দেখুন, ভালো থাকবেন। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ, নমস্কার আপনাকে। হাওড়া থেকে ছবিধর কথা বলছি। হ্যাঁ, বলুন। বলছি যে দাদা, আমি একজন পেশেন্ট, তো মোটামুটি আমার এখন 2 দিন মতন হয়েছে, আমি মোটামুটি ভালো আছি। এখন আমি বাড়িতেই আমার চিকিৎসা চলছে। তো এখন কথা হচ্ছে, উনি যে ডাক্তারবাবু দেখছেন, সে ডাক্তারবাবু বলেছে যে কাল পরশুর মধ্যে আবার একটা টেস্ট চলবে, মানে আমার কতটা কি আছে না আছে, পজিটিভ কি নেগেটিভ, সেই বুঝে কিন্তু ওষুধ চলছে আমার এখনো। তো আমি বলছি এই সম্বন্ধে যে আমার কিন্তু থাইরয়েড আছে, হ্যাঁ, তো কিভাবে আমি এখন চলবো সেটা যদি একটু বলে দিন, খাওয়া দাওয়ার ব্যাপারে, তো উনানের কাছে যেতে পারবো কি না। বাড়িতে কিন্তু আমার কেউ নেই, একমাত্র হাজবেন্ড আছে, হাজবেন্ড অফিসে চাকরি করে, উনি 10টায় বেরিয়ে যান। তো একটু এখন উনানের কাছে যাচ্ছি, তো শরীরটা কিন্তু প্রচন্ড দুর্বল। এই সম্বন্ধে আমি জানতে চাইছি আপনার কাছ থেকে ডাক্তারবাবু, যে আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো, একটু যদি বলে দেন আমি খুব একদমই। দেখুন, নতুন যে গাইডলাইন্স এসছে
তাদের বলাই হয় প্রথম পজিটিভ যেদিন থেকে আসছেন সেদিন থেকে 10 দিন অথবা জ্বর কমার 3 দিন পর থেকে মোটামুটি আপনি সুস্থ মানে কাজ করতে পারবেন। কিন্তু একটি ব্যাপার, এই ভাইরাসটা খুব দুর্বল করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বলি আরও 2 উইকস 10 থেকে 14 দিন আপনি বাড়িতে রেস্ট নিন, তারপরে যদি বাইরে কোনো কাজে জয়েন করেন বা এমনি বাড়িতে বসে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টেস্টিংয়ে করার প্রয়োজন হয় না। কারণ বহুকাল দেখা গেছে এই ভাইরাসটা অনেকের ক্ষেত্রে লং টাইম ক্যারিয়ার হয়ে থাকতে পারে, ধরুন 1.5 মাস থেকে 2 মাস। তারা কিন্তু ভাইরাসটা একজনের থেকে শেড করে না, পজিটিভ হয়ে থাকে, সংক্রমণটা একজনের থেকে একজন ছড়ায় না। সুতরাং ভয় পাবেন না, আপনি বাড়িতে থাকুন। আর যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে তার সেই ওষুধটা যেটা খাচ্ছেন সেটা ভালো করে খান, আর নিয়মিত আপনি থাইরয়েডটা চেক আপ করে যান। আর অন্য যদি কোনো প্রবলেম থাকে শরীরে সেটাও আপনি ট্রিটমেন্ট করান। একদমই তাই। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আমার আপনার বাড়িতে টিভিটা মিউট করে দেবেন যদি টিভি মিউট করা আছে। হ্যাঁ বলুন কথা। আমার ডাক্তারবাবুর কাছে এটাই জিজ্ঞাস্য যে বিশ্বের সমগ্র মানব সভ্যতা যখন এই কোভিড-19 ভাইরাস দ্বারা যেভাবে দিনের পর দিন সংক্রমিত হচ্ছে, সেই দিক দিয়ে তাকিয়ে আমাদের রাজ্যে যখন শারদীয় দুর্গোৎসবকে অবলম্বন করে পুজো হোক, পুজো যেন উৎসবে পরিণত না হয়। এই যে পুজোকে উৎসবে পরিণত করবার জন্য যে এক শ্রেণীর মানুষ যেভাবে উৎসাহ দান করছেন, এর ফলে আগামী দিনে যারা উৎসবকে কেন্দ্রিক রাস্তায় বেরোবেন তাদের সংক্রমিত হওয়ার প্রবণতা কতটা থাকছে? একদমই। আর কিছু প্রশ্ন রয়েছে আপনার? না, আর ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। দেখুন, বাইরের অনেক দেশে কিন্তু অনেক কন্ট্রোল করে ফেলেছে, আবার কিছু কিছু দেশে সেকেন্ড অ্যাটাক হয়েছে, এটা 1 নম্বর গেল। আমাদের এখানে কেরল যেটা ওনাম উৎসব বুঝিয়ে দিয়েছে যে আমাদের কেস ওনামের পরে অনেক বেড়ে গেছে। সুতরাং এই এফেক্টটা যেটা পাওয়া গেল ওনামে, এটা কিন্তু এটাই থেকে আমরা শিক্ষা পেয়েছি যে এই বছরের দুর্গাপুজো উৎসবটাকে আমরা যদি উৎসব না করে শুধু পুজো করে মেনে চলি, তাহলে কিন্তু আমরা যেটা ভয় পাচ্ছি, আশঙ্কা পাচ্ছি সবাই, কারণ কেউ প্রেডিক্ট করতে পারে না কতখানি বাড়বে। কারণ এটা একটা নোবেল ভাইরাস, করোনা নোবেল নতুন, তার এখনও পর্যন্ত তা নিয়ে রিসার্চ চলছে কী হতে পারে। এখনও পর্যন্ত ভালো কোনো অ্যান্টিডোট বা অ্যান্টি ভাইরাল ওষুধ আসেনি যেটাকে একদম শিওরলি ট্রিটমেন্ট করে দেবে, কোনো ভ্যাকসিন আসেনি। সুতরাং আমাদের কাজ হচ্ছে এই পুজোর সময় নিজের বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে সেগুলি মানুন, তাহলে কিন্তু এই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি ভালো থাকবেন, প্রিভেন্ট করতে হবে যতক্ষণ। একদমই তাই। এবং আপনার দায়িত্ব, আপনার দায়বদ্ধতা, আপনার পরিবারের প্রতি দায়বদ্ধতা আপনাকে অবশ্যই, আমরা বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি যে আপনাকে বাধ্য করবে সতর্ক থাকতে, এটা আমরা আশা করব। কিন্তু এই মুহূর্তে আরও যে প্রশ্নগুলো আসছে একের পর এক, অনেকেই প্রশ্ন করছেন আমরা নিজের বাড়ির গাড়ি ব্যবহার করে, প্রাইভেট কার ব্যবহার করে আমরা কি পুজো দেখতে পারি? কিভাবে দেখব? যে মণ্ডপ থেকে তো অবশ্যই দূরত্ব রাখতে বলেছেন মহামান্য কোর্ট। তো আমরা রাস্তায় রাস্তায় গেলাম, ঘুরলাম, কোনো জায়গায় নামলাম না, বাড়ির খাবার নিয়ে গেলাম, গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া করে একটু ঘুরে চলে এলাম, মাইন্ডটা ফ্রি হলো। আর সেই ক্ষেত্রে কি কোনো সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে? অবশ্যই এটা কিন্তু খুব ভালো। যদি আপনি বাড়িতে গাড়ি নিয়ে বেরোন, রাস্তায় বেরোলেন, কিন্তু বাইরে নামলেন না, আপনি প্যান্ডেলটা দেখলেন, ঠিক আছে, এবার বাড়ির কাঁচটাও নামানো মনে হয় উচিত নয়। কিন্তু বাড়ি থেকে খাবারটা নিয়ে গেলেন দুপুরবেলা, বা আপনারা গাড়িতে বসেই খেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো এনজয় হবে। অবশ্যই বাইরে বেরিয়ে প্যান্ডেলের লাইটটা দেখা হয়, প্যান্ডেলটা দেখা হবে, সেটাকে মানা যায়। কিন্তু বাইরে বেরিয়ে লোক সমাগমে এসে তার সঙ্গে ভিড়, প্যান্ডেল হোপিং করে ঠাকুর দেখা, এগুলো আমরা কিন্তু অ্যালাউ করছি না, বা আমরা চাইছি না। অ্যালাউ করছি না মানে নয়, আমরা চাইছি না যেটা হোক এই বছর। কারণ এতে যদি হয় ইন ফিউচার কতটা বাড়বে তার সঙ্গে আমাদের ভাবতে হবে, এই ভবিষ্যতে কী হতে চলে সেটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের সচেতনতা আমাদের কাছে, আমরা যদি ভালো থাকি, সুস্থ থাকি, বা এই সময়টা প্রিভেন্ট করতে পারি, ইনফেকশনটা আমার ইন ফিউচার হবে না। সাধারণ মানুষের কাছে একটাই বার্তা, আপনারা জানেন হয়তো প্রথম দিন থেকে করোনার প্রথম দিন থেকে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছেন, সেই ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী এবং সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছেন, যারা ফিল্ডে কাজ করছেন, অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছেন। অনেক ডাক্তারবাবু, স্বনামধন্য ডাক্তারবাবুদের আমরা হারিয়েছি, অনেক স্বাস্থ্যকর্মীকে হারিয়েছি, অনেক পুলিশকর্মীকে হারিয়েছি, যারা
আমাদের সমাজের মূলধন ছিল, তাদেরকে হারিয়ে ফেলেছি। আপনাদেরকে সাবধান করার জন্য, আপনাদেরকে সুরক্ষিত করার জন্য যারা দিন রাত এক করে কাজ করছেন এবং পুজোতে যাদের দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে, তাদের কথা ভাবুন। আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, এর মধ্যেই আপনারা একটা ভালো ছবি সামনে পেয়ে গেছেন যে কি অবস্থা রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে যদি আক্রান্তের সংখ্যা বাড়ে, আপনি বেড পাবেন? উত্তরটা আমি এখান থেকে বসে বলতে পারি, আপনি পাবেন না। যে আশঙ্কা করছেন ডাক্তারবাবুরা, সেই পর্যায়ে পৌঁছলে আপনি বেড পাবেন না। আপনার চিকিৎসা কোথায় হবে? এই প্রশ্নগুলোই উঠছে, এগুলো ভাবতে হবে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি বাবর আলী শেখ বলছি, নদিয়া জেলার পলাশী থেকে। বলুন। ডাক্তারবাবু, আমি গত 1 আগস্ট করোনা পজিটিভ হয়ে হসপিটালাইজড হই এবং ওখানে 14-15 দিন মতন হসপিটালে থাকার পরে বাড়িতে এসে হোম আইসোলেশনে আবারও থাকি 12-13 দিন। তো এখন 3-4 দিন থেকে আমার যা সিমটম, তাতে আবার এগেন করোনা হওয়ার সম্ভাবনা কি আছে, পজিটিভ হওয়ার? এটাই আমার প্রশ্ন। আপনার কি কি সিমটমস হচ্ছে এখন? সিমটম সর্দি, কাশি, ঘন ঘন হাঁচি হচ্ছে, আর জ্বর হচ্ছে আজ 3 দিন থেকে। তাতে ওই ওষুধ খেলেই জ্বর থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরেই আবার জ্বরটা বেড়ে যাচ্ছে। 100-র উপরে টেম্পারেচার বর্তমানে। আমি এখনো কথা বলছি, 100-র উপরে আছে টেম্পারেচার। তো সেই জন্যই আমি এই অনুষ্ঠানটা দেখতে দেখতেই আমি মানে জিজ্ঞাসা করছি যে দ্বিতীয়বার কি পজিটিভ হওয়ার আশঙ্কা আছে, একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। এবার যেটা ব্যাপারটা হচ্ছে, যেহেতু এই ভাইরাসটা নোবেল ভাইরাস, বাইরে অনেক জায়গায় দ্বিতীয়বার অ্যাটাক হয়েছে, আমাদের এখানেও 2-1 বা কিছু জনের পজিটিভ হয়েছে সেকেন্ড টাইমস। যদি আপনি প্রথমবার আগস্ট মাসে ভালো হয়ে গেছিলেন, আবার জ্বর কাশি হচ্ছে, তারপর আবার এই প্যান্ডেমিকের সময়, আমি চাইবো অ্যাজ ডক্টর যে আপনি নিকটবর্তী ডাক্তারের কাছে যান, টেস্টিং করান আর ওষুধ খান, ইনক্লুডিং আপনি যে করোনা টেস্টিং কোভিড-19টাও করান। কারণ এই সময়টা এখন ঠান্ডাটা পড়তে শুরু করেছে, হয়তো আপনার নর্মাল কমন কোল্ড হতেই পারে, কিন্তু আমরা কোভিড-19টাকে কিন্তু এড়িয়ে যেতে পারি না। শুধু ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন, পরামর্শ নিয়ে কোভিড-19 টেস্টিংটা করুন আর ওষুধগুলি খান, আপনি ভালো থাকবেন। একদমই তাই। এবং আরও একটা যে প্রশ্ন উঠে আসছে তা হলো, আমাদের বাড়ির কনিষ্ঠতম সদস্য শিশু যারা বাচ্চা রয়েছে, সবাই প্রাপ্তবয়স্করা বুঝলেও তাদের মন মানে না, আমরা জানি। তারা একটা দীর্ঘ সময় ধরে গৃহবন্দী, ভার্চুয়াল মাধ্যমে তারা ক্লাস করছে, বন্ধুদের সঙ্গে টুংটাং যোগাযোগ হচ্ছে, বাড়ির মধ্যে আত্মীয় স্বজন মাঝে সাঝে যাতায়াত করছে, তাদের মানসিক দিক থেকে একটা বড় চাপ পড়ছে, এটা আমরা বুঝতে পারছি। প্রত্যেকেই জানেন, পরিবারের সদস্যরা জানেন। এবং প্রথম দিন থেকে আমরা একটা কথাই বলেছিলাম, বাড়ির বয়স্ক এবং শিশুদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে, কারণ মানসিক দিক থেকে তাদেরকে আরও সাপোর্ট করতে হবে। সেই বাচ্চারা, সেই শিশুরা, তারা বলছে এবছর আমরা পুজোটা দেখব না, এবছর একটু পুজো দেখতে যায় না, একটু বাইরে বের হয় না, তাদের বায়না উঠে আসছে বারবার। ডাক্তারবাবু, ডক্টর সাহা, আপনি তো একজন চিকিৎসক, কিন্তু তার আগে আপনি একজন সমাজবদ্ধ জীব, আপনার ফ্যামিলি রয়েছে, আপনিও জানেন এই সমস্যাটা আপনাকে ফেস করতে হয়। তো আপনার ব্যক্তিগত অভিমত থেকে বা এই পুরো পরিস্থিতি থেকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, শিশুরা কিন্তু এখন অনেকটাই শিখে গেছে, তারা অনলাইনে ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে। আমরা প্রায় ধরুন 5 মাস হয়ে গেল, 5 মাসে কিন্তু অনেক এরকম অনলাইন ক্লাস হচ্ছে, তারা কিন্তু অনেকটাই ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এবার আমার যেটা দায়িত্ব মা বাবার, তাদেরকে বোঝানোর যে এই বছরটাতে এনজয় করুক, বাড়িতে বসে যত কিছু দৌড়াদৌড়ি করুক, ক্যাপ ফাটাক, সব কিছু করুক, যেন পুজোর সব এনভায়রনমেন্টটা থাকে তার মধ্যে, কিন্তু সে যেন বাইরেটা না যায়। এমনকি টিভিতে বসে যতক্ষণ বসে তার কার্টুন টিভির সঙ্গে সঙ্গে পুরো দেখুক, আমাদের যেগুলি লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে, ঠাকুর প্রদর্শন পরিক্রমা, সেগুলি দেখলে কিন্তু অনেকটাই মনটা ভালো হবে। এই 4টে দিন একটু এই সমস্ত যে নর্মাল যে বিজি শিডিউলের থেকে বাচ্চাটাকে আলাদা রাখুন, খেলুক আর টিভি দেখুক আর হচ্ছে পুজো পরিক্রমা দেখুক, এতেই কিন্তু অনেকটা তাদের মনটা ভালো থাকবে। একদমই তাই। এবং আমাদের টিভির ওপারে যেসব দর্শক বন্ধুরা বসে রয়েছেন বা
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের একটা সুখবর দিয়ে রাখি। আমাদের ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, আমাদের এই নেটওয়ার্কের পক্ষ থেকে একটা অ্যাপস তৈরি করা হয়েছে এবং প্লে স্টোর থেকে আপনি পেয়ে যাবেন সেই অ্যাপস। এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনি কলকাতা থেকে শুরু করে, বিদেশ থেকে শুরু করে, রাজ্যের বিভিন্ন প্রান্তের দুর্গোৎসব থেকে শুরু করে, দিল্লির পুজো থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যেখানে দুর্গা পুজো হচ্ছে সেই ছবি সরাসরি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এবং আপনিও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে আপনি রিপোর্টারের জন্য, সেখানেও কিন্তু আপনি সরাসরি আপনার পুজো মণ্ডপ এবং বাড়ির যে পুজোতে আপনি কি করছেন এই ধরনের ভিডিও করে কিন্তু পাঠাতে পারেন। একটাই লক্ষ্য আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে একটাই লক্ষ্য, মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে বাড়িতে থাকে, মানুষ যাতে বুঝতে পারে, মানুষ যাতে মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়। পুজোটা উপভোগ করুন বাড়িতে বসেই। এই বছরের পুজোটা এই বার্তা দেওয়ার জন্যই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক কিন্তু একটা অ্যাপস বানিয়েছে। এবং আমাদের যতগুলি চ্যানেল রয়েছে আমরা দিনভর শহর থেকে শহরতলি, জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় মেজো সেজো যা পুজো রয়েছে সমস্ত পুজো, এমনকি বারোয়ারি রাজবাড়ির পুজো, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। শুধু একটাই বার্তা, আপনারা পাশে থাকুন, বাড়িতে বসে পুজোটা উপভোগ করুন, বাইরে বেরিয়ে বিপদটাকে আরও বাড়িয়ে দেবেন না। ডাক্তারবাবু, আরও একটা জিনিস জানতে যাব ডক্টর সাহা। কেরলের ওনাম আমাদের সামনে পরিষ্কার, একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি পরিস্থিতি হতে পারে। রাজ্যে যদি এই পরিস্থিতি চলে, রাজ্যের যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেনটা আমরা খেয়াল করতে পাচ্ছি, লক্ষ্য করছি, সেভাবে যদি চলে, হাইকোর্টের রায়কে যদি বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় মানুষ বের হন এবং প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন, পুলিশ প্রশাসন, সেভাবে ব্যবস্থা যদি না নেওয়া হয়, কি হতে পারে আপনার ধারণা? দেখুন, এখন এই সময়টা পুজো উপলক্ষে অনেকেই মার্কেটিং করেছে। আজ থেকে দেখা গেছে, টিভিতে দেখেছি আমরা, যে 5-7 দিন ধরে মার্কেটিং করেই যাচ্ছে। বিজি টাইম, অনেক সময় তাদের জ্বরও হচ্ছে, কাশিও হচ্ছে, তারা এই সময়টা অতটা নিজেদের স্বাস্থ্যের প্রতি দেখছে না। সুতরাং যখন এই পুজোটা কাটবে তখন কিন্তু আরও এই সমস্যাগুলি প্রধান উঠবে তাদের কাছে, কারণ পুজো চলে গেছে, এবার তাদের জ্বরটা কমছে না, তখন সর্দি কাশি আরও বাড়ছে, টেস্টিং আরও বাড়ছে। এমনিতেই টেস্টিং আগের থেকে অনেক বেড়েছে। আমরা যেটা আশঙ্কা করছি, পুজোর পরে আরও টেস্টিং বাড়বে। টেস্টিং বাড়লে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আবার কেস রেট বাড়বে। সুতরাং এইটার জন্যই আমরা বারবার বলছি, এই সময়টা বাড়িতে থাকলে সংস্পর্শে যতটা না আসে ততটাই ভালো, চান্স অফ ইনফেকশনটা ইন ফিউচারটা অনেকটা কম হবে। আর আমরা যদি বাইরে বেরোই খুব কম সময়ের জন্য, ঠাকুর দেখতে না, এমনি সময় যদি আমরা অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, বাড়িতে যেটুকু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে, মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি সেগুলো মেনে চলি, সেটা কিন্তু আমাদের করোনা ভাইরাসের এগেনস্টে প্রিভেনশন দেবে। এবং বাজারের ভিড় বারে বারে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যে যাই বলুক ভাই, আমার ভিড় করা চাই, এটা আমরা বলতে পারি। কারণ ভিড় এবং সেখানে মাস্ক নেই, সামাজিক দূরত্ব ছেড়েই দিন, সামাজিক দূরত্বের বা শারীরিক দূরত্ব যেটা বলা হচ্ছে, যাই হোক না কেন, সেই কথা আপনি ছেড়েই দিন, মাস্কও নেই, এই ছবি কিন্তু উঠে আসছে। এবং আমরা যখন দেখছি একের পর এক নিউ নর্মাল পরিস্থিতি যখন আস্তে আস্তে ফিরে আসছে, নিউ নর্মালে আমরা যখন পা দিলাম, তখন অনেকের মধ্যেই মাস্ক পরার অনীহা, টেস্ট করানোর অনীহা। আমরা দেখেছি অনেকেই জ্বর নিয়ে বাইরে বের হচ্ছেন, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি ক্যামেরার সামনেই বলছেন, হ্যাঁ আমার জ্বর ছিল, এখনও একটু আছে, কি করব বলুন, এতদিন তো বাড়ির মধ্যেই ছিলাম, একটু সুস্থ বোধ করছি, বাইরে বেরিয়েছি। এটা কতটা ভয়ানক হতে পারে? অবশ্যই। দেখুন, এই ভাইরাসটা অনেকেই বলছে ঠিক আছে, সুস্থতার হার এত বেশি, ভালো হয়ে যাব, এখন আগে ছিল হচ্ছে 65%, এখন 80 হয়ে গেছে। কিন্তু কার কখন কিভাবে কমপ্লিকেশন আনবে, কার শ্বাসকষ্ট, কার মর্টিলিটি হবে, কেউ বলতে পারে না। এটা দেখা গেছে একদম জুনিয়র, ধরুন 28-29 বছর বয়স, সেও মারা যাচ্ছে। সিনিয়ররা তাদের তো অবশ্যই কোমরবিডির জন্য মারা যাচ্ছে। যাদের কোমরবিড ইলনেস নেই তাদের কিন্তু অনেক আমরা তাদেরকে হারিয়েছি। শুধু মনে রাখতে হবে কার কীভাবে ইনফেকশানটা কীভাবে কমপ্লিকেশন করবে, এখনও পর্যন্ত কিন্তু ভাইরাসটা নিয়ে গবেষণা চলছে, জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই একটা জিনিস আমরা জানি যে যদি আমরা এই ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারি, সেটাই হচ্ছে বেস্ট, যাতে আমরা এই সমস্তগুলি
বিধিনিষেধগুলো যে মেনে চলতে বলা হয়েছে WHO, সেটা আমরা মেনে নিতে পারি বা ঠিকঠাকভাবে যদি পালন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার ইনফেকশন রেটটা অনেকটা কম হবে। একদমই তাই। WHO আপনি কথা বললেন এবং সেই আপনার কথা রেস্ট টেনেই আমি বলতে পারি WHO বারে বারে বলছেন যে দ্বিতীয় ওয়েভ, দ্বিতীয়বারের সংক্রমণ, সেটা কিন্তু প্রথম সারির দেশ যাদের প্রথম করোনা এসেছিল সেই দেশেও কিন্তু শুরু হয়েছে, সেই দেশেও কিন্তু ছাপ পড়েছে। দ্বিতীয়বার কীরকম আপনি বলতে পারেন? আপনার একবার কোভিড হয়েছিল, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা বা হচ্ছে, আবার গ্রাফ আক্রান্তের সংখ্যার যে গ্রাফ, সেই গ্রাফ ক্রমশ নিম্নমুখী ছিল, হঠাৎ করে আবার উঠছে। এই জিনিস কিন্তু, এই ছবি কিন্তু গোটা বিশ্বজুড়ে আবার শুরু হয়েছে। WHO বলছেন আমাদের দেশের পরিসংখ্যান আমাদের স্বস্তি দিচ্ছে, আমাদের বলছে যে আস্তে আস্তে পরিস্থিতিটা কিছুটা হলেও স্বাভাবিক হতে চলেছে। কিন্তু আমাদের রাজ্যের পরিসংখ্যান এবং রাজ্যের সামনে যে পুজোর নামে উৎসব এবং উৎসবের নামে নিজের একটা ফায়দা করে নেওয়ার রাস্তা, সেটা কিন্তু মানুষকে একের পর এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আপনি একটা ভালোভাবে ভাবুন, গত 24 ঘন্টার পরিসংখ্যানটা আপনার সামনে, 63 জন মারা গিয়েছেন এবং কম বেশি 4000-এর কাছাকাছি মানুষ আক্রান্ত। যদি পুজো হয়, এখন অনেক মানুষ কম বেরোচ্ছেন, যদি পুজো হয় আপনি বেরোবেন না, আপনি বেরোবেন কিন্তু আপনার সঙ্গে পরিবারের আরও 6 থেকে 7 জন সদস্যকে নিয়ে বাইরে বেরোবেন। সংখ্যাটা কত হলো? এরকম করে বাড়তে যে ভিড়টা হবে, সেই ভিড় আমরা প্রতি বছর দেখি ভিড় সামাল দিতে নাজেহাল হতে হয় পুজো উদ্যোক্তা থেকে পুলিশ কর্মীদের। সেই ভিড় যদি বাড়ে, সেই ছবি যদি ফিরে আসে, পরিসংখ্যানটা পৌঁছে যাবে প্রায় 9 থেকে 10,000। আমি বলছি না, আমি এই চেয়ারে বসে আছি বলে আমি বলছি না, বলছেন বিশেষজ্ঞরা, বলছেন ডাক্তারবাবুরা, তারা করজোড়ে নিবেদন করছেন। এত মাস ধরে আমরা রাত দিন এক করে পরিশ্রম করে অনেকটা বাগে এনেছিলাম, কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। ডাক্তারবাবু, আপনি তো একজন ডাক্তার, আপনি কাজ করেন, হাসপাতালে যান, কোভিডের সময় আপনি ওতপ্রোতভাবে জড়িত। আপনার যে অভিজ্ঞতা, এত মাস ধরে যেভাবে যুদ্ধ করছে স্বাস্থ্যকর্মীরা, তারপর আবার যখন এই একটা ঘটনা হতে চলেছে, আপনাদের মনে কীরকম ছাপ পড়ছে? দেখুন, টোটাল এই এপ্রিল মাস থেকে আজ হচ্ছে অক্টোবর মাস, বহু ডাক্তারবাবুরা এই করোনা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেছেন। তার সঙ্গে সঙ্গে আমরা বহু ডাক্তারবাবুরা দিন রাত ধরে কাজ করেছি। ডাক্তারবাবুরা, নার্সিং স্টাফ, টেকনোলজিস্ট যারা আছে তারা টেস্টিং করেছে। দেখুন, এইমাত্র আপনারা বললেন যে কেস নাম্বারটা, সেটাও কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। এখন একটা জাংশনাল পিরিয়ড, আমরা চাইবো এটা কমাই, কারণ যদি আবার যে সেকেন্ড ওয়েভটা বাড়তে থাকে, এই যে কার্টুজ আবার বাড়তে থাকে, তাহলে ইন ফিউচার আমরা এটাও জানি না যে আমাদের জন্য আর বেড ওয়েট করবে কি না, আমি হাসপাতালে বেড পাবো কি পাবো না, কারণ একটা সব জায়গায় বেডের লিমিটেশন আছে। মানে এই পেশেন্টকে তো অন্য জায়গায় সবসময় সব ফ্লোরে বা সব ওয়ার্ডে পেশেন্টকে ভর্তি করানো যায় না। কোভিড-19 পজিটিভ, তার জন্য আলাদা একটা আলাদা জায়গা আছে, সেখানে ভর্তি করতে হবে। তাদেরকে অন্যান্য নর্মাল পপুলেশনের থেকে আলাদা রাখতে হবে। তো এইটুকু আমাদের মাথায় ভাবতে হবে যে এই সময়টা খুব ক্রুশিয়াল পিরিয়ড, কারণ যদি এই সময়টা আমি যদি ঠিকঠাক করে প্রিপেয়ার না করতে পারি, যে সেকেন্ড ওয়েভ উঠে যায়, কারণ সামনেই ডিসেম্বর জানুয়ারি, অনেকেই প্রেডিক্ট করছে এই সময়টা হয়তো সেকেন্ড ওয়েভ আসতেই পারে। সুতরাং এই সময়টা আমাদের ভাইটাল। এই সময় নিজেকে বাড়িতে থেকে বা যেটুকু দরকার বাইরে বেরিয়ে আমি যদি প্রিভেন্ট করতে পারি ইনফেকশনটাকে, তাহলে আমি সেকেন্ড ওয়েভটা আমরা আশা করবো না, হয়তো পাবো না। শুধুমাত্র দুর্গোৎসব নয়, আপনারা জানেন, আরও একবার মনে করিয়ে দিই, এই দেশে বা গোটা বিশ্বে হাজার হাজার অনুষ্ঠান, হাজার হাজার উৎসব বাতিল হয়েছে এই কমাসে। আমরা জানি একদম গণেশ পুজো থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়, আমাদের যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন, তাদের উৎসব থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের, আমি যদি ধর্ম নামে প্রত্যেকটা অনুষ্ঠানকে ভাগ করি, প্রত্যেকটা ধর্মের কিন্তু অনুষ্ঠানকে তারা বন্ধ রেখেছেন। এখন আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন, আমরা বাঙালি হিসাবে অবশ্যই আনন্দ করব, কিন্তু পরিবারে করব, সেটা কারো ক্ষতি যাতে না হয়। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
হ্যালো, আমি বলছি শিলিগুড়ি থেকে। বলুন। বলছি যে আমি আমার হাজবেন্ড দুজনে কদিন ধরে বেশ সর্দি কাশির মধ্যে আছি। হ্যাঁ, সর্দি কাশিতে আছি, আর এখন একটু কমেছে। মাঝখানে কিছু খেতে পারতাম না। হ্যাঁ, এখন একটু যে অল্প অল্প খাচ্ছি, মাছ মাংস কিচ্ছু খেতে পারছি না, গন্ধ লাগে। হ্যাঁ, আর আপনার হয়েছে এখন আমাদের যেটা করণীয় বলছি, এটা কি করোনার কোনো কিছু সম্ভাবনা? ডক্টর সাহেব কিছু প্রশ্ন করবেন? আপনার অন্য কোনো রোগ আছে কি শরীরে? প্রেশার, সুগার, থাইরয়েড, কিডনির? না, আমার একটু আর্থারাইটিস আছে। আচ্ছা। হ্যাঁ, আমার হাজবেন্ড এই অবস্থায় হয়েছে, খেতে পারছে না। ঠিক আছে, যদি আপনি যে জ্বরটা হচ্ছে, কাশি হচ্ছে, সেই ওষুধগুলি যেগুলি আপনি ডাক্তারবাবু দিয়েছেন, অবশ্যই আপনি ডাক্তারবাবুকে 1 নম্বর দেখাবেন। এই সময়টা প্যান্ডেমিকের সময় ডাক্তারবাবু যে ওষুধগুলি দিচ্ছে সেগুলি খাবেন। আর যদি ডাক্তারবাবু মনে করেন যে আপনার কোভিড-19 টেস্টিং করাতে হবে, সেটা করাবেন, ফেলে রাখবেন না। কারণ কখন এই কমপ্লিকেশন হয়ে যাবে, কারণ আপনার বয়স হয়েছে, কমপ্লিকেশন যদি না হয় সেটাকে আটকাতে হয়। সেক্ষেত্রে আমরা বলবো ওষুধগুলি ঠিকঠাক করে থাকা, খাওয়া, আর তার সঙ্গে নিজেকে বাড়িতে থাকা, এটুকু করতে পারলে আপনার ইন ফিউচার প্রিভেনশনটা হবে করোনা ভাইরাসের এগেনস্টে। ডক্টর সাহা, আজকে আমাদের হাতে একদম সময় শেষ হতে চলেছে, কিন্তু তার আগে আমি যারা সমস্ত কিছু মানতে চান, সমস্ত কিছু প্রিকশন মানতে চান এবং পুজো শুধুমাত্র পুজোতেই থাকতে চান, তাদের ক্ষেত্রে আপনি ডাক্তার হিসাবে কি বার্তা দেবেন খুব ছোট করে? অবশ্যই পুজোর সময় আপনার যেটা আমরা বারবার বলছি, নিজে বাড়িতে থাকুন, এনজয় করুন, ঠাকুর দেখুন ভার্চুয়ালি, আর বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে ভালো করে এই সময়টায় এই 4 দিন কাটান, আনন্দে থাকবেন, আপনার অবসাদটা অনেকটা কাটবে। আপনি এই তার সঙ্গে সঙ্গে আপনি ভাইরাসের এগেনস্টে অনেকটা প্রিভেনশনে থাকতে পারবেন। ইন ফিউচার ওটা ইনফেকশনটা আপনার বা আপনার বাড়ির সদস্যের থেকে অনেকটাই দূরে থাকবে এই ভাইরাস ইনফেকশন। ডক্টর শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং টিভির ওপরে যারা বসে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা এই চেয়ারে বসে বলতে হচ্ছে আজ আমরা সত্যি আনন্দিত, আমরা সত্যি এই অনুষ্ঠান ডক্টর প্লাস করোনা সতর্কতার যে অনুষ্ঠানের সাফল্য আমরা পেয়েছি এই কারণে বলতে পারি, কারণ অনেক দর্শক বন্ধু ফোন করছেন যারা ইতিমধ্যেই করোনা আক্রান্ত বা করোনা আক্রান্ত থেকে সেরে উঠেছেন। প্রতিটা মানুষ দেখছেন, সচেতন হচ্ছেন। এবার পালা আপনার। আপনি সচেতন হন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, সাবধানে রাখুন। এই পুজো কদিন ভালোভাবে থাকুন, পুজো কাটান, বাড়ির মধ্যে কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। উৎসবে নয়, পুজোয় থাকুন। ডক্টর প্লাসের পক্ষ থেকে সমস্ত দর্শক শুভানুধ্যায়ীদের জানায় শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।